আগরতলায় ডেপুটি হাই কমিশনে উগ্রবাদীদের তাণ্ডব। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে উদ্যোগ নিতে দিল্লির প্রতি মমতার আহ্বান। আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনের তাণ্ডবের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রতিপক্ষ দুর্বল হলেও আগামী নির্বাচন যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং, খুলনার কর্মশালায় ভার্চুয়ালি বললেন তারেক রহমান। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ, সরকারি ব্যয়ের 40% পর্যন্ত তছরূপের তথ্য। স্থিতিশীলতা না থাকলে বিপদ সংকুল হবে দীর্ঘমেয়াদী সংস্কার ডক্টর দেবপ্রিয়র। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশে সরকারি হাই কমিশনে হামলা চালিয়েছে উগ্রবাদীরা। এ সময় বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলায় এই ঘটনা ঘটল। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘ স্মৃতি ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায়। দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিসে প্রবেশ করে। পশ্চিম ত্রিপুরার এসপি ডক্টর কিরণ কুমার এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিক্ষোভ চলাকালে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেয়। এতে চিন্ময় দাসের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ করা হয়েছে। এদিকে বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, যদি বাংলাদেশে থাকা তাদের কেউ আক্রান্ত হন তবে তাদের ফিরিয়ে নেবে ভারত সরকার। তাদের কারো ওপর অত্যাচার হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে ভারতীয়দের ওপর অত্যাচার বলতে তিনি কাদের বুঝিয়েছেন তা ওই বক্তব্যে পরিষ্কার করেননি তৃণমূল নেত্রী। বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কেন্দ্র করে কলকাতা এবং রাজ্যের কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের গাড়ি ও পতাকায় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। শিক্ষার্থীদের অভিযোগ, ভারত উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে সংঘর্ষে জড়াতে চাচ্ছে। সোমবার রাত 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, বাংলাদেশের যেসব সমস্যাই আওয়ামী লীগ থেকে আসুক বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার থেকে আসুক না কেন, তা মোকাবিলা করা হবে। আওয়ামী লীগের কারণে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বন্ধুত্ব নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকার সমালোচনা করে তার উদ্দেশ্যে ছাত্ররা বলেন, ভারতে মুসলমানদের গুলি করে মেরে ফেলা হয়, সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়, মসজিদ থেকে মন্দির তৈরি হচ্ছে, সেসব নিয়ে কাজ করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের ছাত্র নেতারা। পরিচয় প্রকাশ করে কিনা বিষয়ে বলছি, ভারতকে বাংলাদেশের সংখ্যালঘুদের চাপদের দিকে হুমকি দাও, তোমার দেশে দেখাও কিভাবে রাষ্ট্রীয় মসজিদের মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। আমাদের ভাষায় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করলেও এখনই ভারতকে দোষারোপ করছে না অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হিন্দু ইস্যুতে ভারতীয় মিডিয়া সারা বিশ্বে মিথ্যাচার করছে, যার বিরুদ্ধে বাংলাদেশও প্রচার চালাবে। তিনি মনে করেন, ভারত নিজ স্বার্থেই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে। রিপোর্ট ফররুখ বাবুর। ভারতের দাসত্ব বরণ করে দীর্ঘ 15 বছর জোর করে বাংলাদেশের ক্ষমতায় থাকা
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই দেশটির মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে। তাই সারা বিশ্বকে সত্য জানানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে কূটনৈতিক সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কাউকে দোষারোপ নয়, নিজেদের স্বচ্ছতা প্রকাশ করতে এই আয়োজন করে বাংলাদেশ সরকার। ভারত সহ ৬২টি দেশ ও সংস্থার কূটনীতিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমকে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আমরা সত্যকেই তুলে ধরেছি, যা শুনে কূটনীতিকরা সন্তুষ্ট, কারণ তারাও তদন্ত করছে হিন্দু নির্যাতনের বিষয়ে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমাজ করতে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইনটার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। তিনি বলেন, বিতর্কিত 4টি নির্বাচন ও গণ অভ্যুত্থানের সময় 1500 হত্যার বিষয়ে নীরব থাকা ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর দেশের সাম্প্রদায়িক ইস্যুতে বিশ্বব্যাপী মিথ্যাচার করছে। 4টা নির্বাচনকে মোটামুটি তারা এক পর্যায়ে ফেলেছে, 3 বার পুনর্নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনটা কি মানের হয়েছে সেটা একটি শব্দ সেখানে নেই। 1500 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, একটা শব্দ উল্লেখ নেই সেখানে এখানে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দূতাবাসকে জানানো পর্যন্ত হয়নি যারা এই কাজটা করছে। এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করেছে, সরকার দ্বারা হেল্প করার চেষ্টা করছে। এ সময় ভারতীয় ভিসা, চিকিৎসা ও রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের বক্তব্য নিয়েও মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অপরিপক্ক বলেও মন্তব্য করেছেন তৌহিদ হোসেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি মন্তব্য করে অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তিতে বাংলাদেশের শান্তিবাহিনী প্রেরণের যে বক্তব্য রেখেছেন এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের সাধারণ স্বার্থেই সার্ককে আবারও জোরদার করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া ইয়থ ফেস্টিভ্যালে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সরওয়ার দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। অধ্যাপক ইউনুস বলেন, সার্ক যেন এক ভুলে যাওয়া জগৎ, এটি আবারও জোরদার করা গেলে এ অঞ্চলের মানুষ লাভবান হবে। জলবিদ্যুৎ, বাণিজ্য ও সহজ শুল্ক ব্যবস্থা সহ বিভিন্ন বহুপাক্ষিক বিষয়ে সার্কের কাজ করার সুযোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সার্ক মহাসচিবের সাথে আলাপের সময়ে প্রধান উপদেষ্টা সার্কের মধ্যে পররাষ্ট্র সচিব, মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি সার্ক শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। সার্ক জোরদারে দক্ষিণ এশিয়ার নেতাদের প্রতি আহ্বানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানান সার্ক মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিপক্ষ দুর্বল হলেও আগামী নির্বাচন যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং। খুলনা প্রেস ক্লাবে বিভাগীয় বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ে তারেক রহমান বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনিদ্দ ইসলাম অমিত। এমন হতে হবে
যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে, দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগের যখন মানুষ নির্ভয়ে, কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত, আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক অনেক সচেতন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলাটি ঘিরে অপেশাদারিত্ব, প্রতিহিংসা এবং প্রতিপক্ষকে ধ্বংস করাই ছিল মূল উদ্দেশ্য। একে অন্যের ওপর দোষ চাপানোর সংস্কৃতির কারণে প্রকৃত সত্যের মৃত্যু হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ। আর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, বিগত সরকারের উদ্দেশ্যই ছিল কিভাবে 21 আগস্টের মামলায় তারেক রহমানের নাম ঢুকিয়ে বিরোধী রাজনীতি ধ্বংস করা যায়। এজন্য 3টি চার্জশিটের কোনোটিতেই তার নাম না থাকলেও আদালতকে প্রভাবিত করে রায় দিয়েছিল সরকার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় 24 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008 সালে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দায়ের করা 2টি মামলায় 22 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। সে সময় মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। সে অভিযোগপত্রে ছিল না তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের নাম। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে জয়ী হওয়ার পর মামলার অধিকতর তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয় আব্দুল কাহার আকন্দকে, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেন। এরপর মুফতি হান্নানকে ফের রিমান্ডে নিয়ে আদায় করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। যদিও জবানবন্দি দেওয়ার পরপরই জবানবন্দি প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন মুফতি হান্নান। বিচারকের সামনে রিমান্ডে নির্যাতনের বর্ণনাও দেন তিনি, কিন্তু আদালত তার আবেদন গ্রহণ করেনি। এরপর মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আসামির তালিকায় আরও 29 জনকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন করে শুরু হয় বিচার প্রক্রিয়া। এরপর 2018 সালের 10 অক্টোবর আলোচিত এই মামলায় বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয় 11 জনকে। হাইকোর্ট বলছে, 2004 সালের 21 আগস্ট বিরোধী দলীয় নেতার সমাবেশে গ্রেনেড হামলা, আইভি রহমান সহ 24 জনের মৃত্যু ছিল মর্মান্তিক ঘটনা। কিন্তু মামলার অধিকতর তদন্ত, মুফতি হান্নানের দ্বিতীয় দফার জবানবন্দি, অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের প্রক্রিয়া সবকিছুই ছিল বেআইনি। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলায় একজন আসামির 2 বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ না করে ওই স্বীকারোক্তির ভিত্তিতে বিচার করার পুরো বিষয়টি ছিল রাজনৈতিক। পুরো মামলাটাকে ঘিরে যেটা অপেশাদারত্ব, প্রতিহিংসা, ঘৃণা, প্রতিপক্ষকে দুর্বল করা এবং প্রতিপক্ষের রাজনীতিকে ধ্বংস করা, এগুলোই ছিল এই মামলার উদ্দেশ্য। কোনো ন্যায় বিচার বা সততা প্রতিষ্ঠা করা এর লক্ষ্য ছিল না। বিগত সরকারের ইচ্ছাই ছিল যে তারেক রহমানকে কিভাবে এই মামলার মধ্যে সম্পৃক্ত করা যায়। দেখুন, 3টা চার্জশিট হয়েছে, 3টা চার্জশিটের মধ্যে ঢুকাতে পারে নাই। পরে একজন ব্যক্তি, কাহার নামে একজন ব্যক্তি, যিনি এই বিএনপির সময় চাকরি হারিয়েছেন, আর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই কারণে যে তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন। দেশের 2টি বড় দলের রেষারেষি এবং প্রতিহিংসার কারণে প্রকৃত সত্যের মৃত্যু হয়েছে বলেও মন্তব্য তাদের। এটা অস্বীকার করার উপায় নাই যে ঘটনাটা ঘটেছে এবং কতিপয় ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, এবং শুধু ঘটনা ঘটানো নয়, এর জন্য ষড়যন্ত্রমূলক প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই সব কিছু মিলিয়ে ঘটনাটা হলো যে এই 2 রাজনৈতিক দলের তর্কাতর্কি, বিতর্ক, একে অপরের ঘাড়ে দোষ চাপানোর মধ্য দিয়ে সত্যের মৃত্যু হয়েছে। বিগত সরকারের তাদের পরিকল্পনাই ছিল
যে এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করা এবং দেশের অর্থ বিদেশে পাচার করা। যারা বিনা অপরাধে জেল খেটেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন সংশ্লিষ্টরা। স্বাধীনভাবে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দুর্নীতির শীর্ষে ছিল ব্যাংকিং খাত। মন্দ ঋণ দিয়ে 24টি পদ্মা সেতু বা 14টি মেট্রো রেল করা যেত, এমন তথ্য শ্বেতপত্র প্রণয়ন কমিটির। সরকারি ব্যয়ের 40% পর্যন্ত অর্থ তছরূপের তথ্য দিয়ে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, চুরি দুর্নীতিতে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদেরও ছাপিয়ে গেছে আমলারা। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের রূপ নেয়া দুর্নীতি রোধে সরকারকে দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ তার। অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে সংস্কার বিপদসংকুল হয়ে পড়বে, এমন আশঙ্কা তার। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিগত সরকারের 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে এ সংক্রান্ত কমিটি। এর প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, চোর ধরা তাদের কাজ নয়, কিভাবে চুরি হয়েছে সেটাই তুলে এনেছেন শ্বেতপত্র কমিটি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। গেল 15 বছরে প্রতি বছর গড়ে $1,80,000 কোটি পাচারের তথ্য জানায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। পাচারের টাকায় দুবাইতে 532টি বাড়ি ছাড়াও বিভিন্ন দেশে গড়ে তোলা হয়েছে সেকেন্ড হোম। এসব কাজে কে কার চেয়ে এগিয়েছিল সেই তথ্য দেন ডক্টর দেবপ্রিয়। 1 নম্বরে আসলে আপনারা ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। আপনাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। কমিটির সদস্যরা জানান, মেগা প্রকল্পের নামে সরকারি ব্যয়ে 40% পর্যন্ত অর্থ তছরূপ হয়েছে। দেশ থেকে চুরি ও অর্থ পাচারের পরিমাণ মোট জিডিপির প্রায় 3.5% বলে মনে করে শ্বেতপত্র কমিটি। পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারকে 2 বছরের কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয়। একটি 2 বছর মেয়াদী পরিকল্পনা সামনে থাকলে পরে বিভিন্ন সংস্কারগুলোকে এর আবরণে আমরা দেখতে পারি। কিভাবে আমার মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, এগুলোকে আমার একটা মধ্যমেয়াদী পরিকল্পনায় আমার আনতে হবে। একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, আরেকটি হলো আইন শৃঙ্খলা, নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। দুর্নীতির ফিরিস্তি প্রকাশের জন্য শ্বেতপত্র কমিটি যে কাজ করেছে তা দেশি বিদেশি পরামর্শক দিয়ে করালে অন্তত 25 কোটি টাকা খরচ হতো, যা কোনো অর্থ ছাড়াই করে দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক 2 মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামের গ্রেপ্তার আবেদন মঞ্জুর করে 4 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গুমের অভিযোগের মামলায় র্যাবের সাবেক 2 কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলিফ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। রিপোর্ট শুভ মাহফুজের। গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক 2 সদস্যকে। শুধু গুমই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনিয়াখড়ায় জুবায়ের উমরকেও হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় 2 জনকেই। এ সময় অনেকটাই ভাবলেশহীন দেখা যায় তাদের। এমনকি এজলাসে দাঁড়িয়ে টিভি কার্যালয়ের জিজ্ঞাসাবাদ নিয়েও প্রশ্ন তোলেন তারা। শুনানি শেষে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 জন পুলিশ কর্মকর্তা, একজন আলেফ উদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকী, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে
গুমে ছিল 4 মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল 7 বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। তার অভিযোগে দেখা গিয়েছে যে তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো, উল্টিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়, তখন সে আসামিদেরকে দেখতে পায়। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে ছাত্র জনতার উপর গণহত্যায় পতিত শেখ হাসিনা সরকারের সাবেক 2 প্রভাবশালী নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকার অভিযোগ রয়েছে। গত 17 অক্টোবর গণহত্যার দায়ে যে 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সে তালিকাও রয়েছেন এই 2 নেতা। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তার দেখানো হয় তাদের। ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয় আগামী 4 ডিসেম্বর। 19 জুলাই 2024 তারিখ, তখন দেশব্যাপী যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চলছে, তখন 14 দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন। সেটি আপনারা পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা দেখেছেন। সে সকল অভিযোগ আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। অন্যদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা উচ্চ আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নতুন 17 লাখ ভোটার যুক্ত করে 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর যারা তালিকার বাইরে থাকবেন বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। কমিশনের প্রথম সভা শেষে এসব তথ্য জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সিইসির সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন বিশ্ব সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রিপোর্ট করছেন SM ফয়েজ। নির্বাচন কমিশন গঠনের পর সোমবার প্রথম সভা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। 2.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান নানা বিষয়ে কাজ করতে করা হয়েছে কমিটি। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি এটার কমিটি প্রধান। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ। কমিশনার জানান আগামী 2 মার্চ প্রকাশ করা হবে ভোটার তালিকা। 2রা মার্চে চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক এবং 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই। পরে বিকালে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের কারিগরি সহায়তা দিতে পারে সে বিষয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে। আনন্দের বিষয়, এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। নির্বাচনের সময়সীমা নিয়ে আজকে সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।
নতুন নির্বাচন কমিশন স্বাধীনভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এমনটাই আশা জাতিসংঘের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। আগরতলায় ডেপুটি হাই কমিশনে উগ্রবাদীদের তাণ্ডব, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে উদ্যোগ নিতে দিল্লির প্রতি মমতার আহ্বান। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনের তাণ্ডবের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রতিপক্ষ দুর্বল হলেও আগামী নির্বাচন যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং, খুলনার কর্মশালায় ভার্চুয়ালি বললেন তারেক রহমান। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ, সরকারি ব্যয়ের 40% পর্যন্ত তছরূপের তথ্য, স্থিতিশীলতা না থাকলে বিপদসংকুল হবে দীর্ঘমেয়াদী সংস্কার, শঙ্কা ডক্টর দেবপ্রিয়র। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।